হ্যালো ক্লাস 12 থার্ড সেমিস্টার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি এপিজে আব্দুল কালামের লেখা দ্য স্ট্রং রুটস, যেটি নেওয়া হয়েছে দ্য উইংস অফ ফায়ার, যেটি উনি কিন্তু 1999 সালে কম্পোজ করেছিলেন। দেখো, এই যে স্ট্রং রুটস, এই স্ট্রং রুটসটা আর কিছুই নয়, এপিজে আব্দুল কালামের লেখা একটা আত্মজীবনী। দেখো, এই স্ট্রং রুটসে আমরা প্রবেশের পূর্বে দেখো লেখক এপিজে আব্দুল কালাম সম্পর্কে দু এক কথা আমরা কিন্তু জেনে নেব। দেখো, আব্দুল কালাম এই যে নামটি, এই নামটি কিন্তু অত্যন্ত সুপরিচিত একটা নাম। দেখো, ভূভারতে ইনাকে চেনে না এরকম কিন্তু মানুষ খুঁজে পাওয়াই যাবে না। দেখো, এপিজে আব্দুল কালাম 1931 সালের 15 অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। দেখো, পেশার দিক থেকে উনি কিন্তু এরোস্পেস সায়েন্টিস্ট এবং কিন্তু অন্যধারে কিন্তু লেখক ছিলেন। দেখো, তার যে নোটেবল যে রাইটিংস, তার মধ্যে কিন্তু করে আছে উইংস অফ ফায়ার, এটি কিন্তু লিখেছিলেন 1999 সালে। দেখো, এই যে উইংস অফ ফায়ার থেকেই কিন্তু তোমাদের এই যে আলোচ্য টপিক বা টেক্সট, যেটার নাম হচ্ছে স্ট্রং রুটস, সেটা কিন্তু নেওয়া হয়েছে। দেখো, ইন্ডিয়া 2020 তার অন্য একটা নোটেবল ওয়ার্কসের মধ্যে পড়ে ইগনাইটেড মাইন্ডস, ইনডোমিটেবল স্পিরিটস, কি বলছে, ট্রান্সেন্ডেন্স মাই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস উইথ পরমমুখ স্বামীজি। দেখো, এইগুলো কিন্তু তার কিন্তু নোটেবল ওয়ার্কসের মধ্যে পড়ে। দেখো, উনি কিন্তু ভারতের রাষ্ট্রপতির যে পদ, সেটাকেও কিন্তু অলঙ্কৃত করেছিলেন 2002 সালের 25শে জুলাই থেকে 2007 সালের 25শে জুলাই পর্যন্ত। এই যে বিশিষ্ট লোক যার নাম এপিজে আব্দুল কালাম, ইনি কিন্তু মারা যান। কবে মারা যান? 2015 সালের 27শে জুলাই। দেখো, শিলং, মেঘালয়, ভারতবর্ষে। ঠিক আছে, এই হচ্ছে এপিজে আব্দুল কালাম সম্পর্কে আমি দু এক কথা তোমাদের বলে বোঝাতে চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার স্ট্রং রুটস, এই যে আলোচ্য টপিক যেটা তোমাদের থার্ড সেমে রয়েছে, সেটা আমরা লাইন বাই লাইন কিন্তু মানে বুঝে নেব। দেখো, স্ট্রং রুটস, স্ট্রং কথার অর্থ হচ্ছে কি না, তো শক্তিশালী, আর রুটস কথার অর্থ হচ্ছে শেকড়। দেখো, শক্তিশালী শেকড়। ঠিক আছে, আলোচ্য টেক্সটের মধ্যে আমরা কি পাবো? দেখো, এপিজে আব্দুল কালামের আত্মজীবনী কিন্তু আমরা পাবো। ঠিক আছে, আত্মজীবনী সাধারণত ফার্স্ট পার্সন ন্যারেটিভ টেকনিক ব্যবহার করে কিন্তু লেখা হয়। চলো কথা না বাড়িয়ে কিন্তু আমরা টেক্সটে কিন্তু লাইন বাই লাইন কিন্তু মানে বুঝে নেব। দেখো, প্রথমে লাইনটি শুরু হয়েছে, আই ওয়াজ বর্ন ইন দ্য মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাওয়ার অফ রামেশ্বরম ইন দ্য এরস্টওয়াইল মাদ্রাজ স্টেট। দেখো, এরস্টওয়াইল কথা মানে হচ্ছে, দেখো তৎকালীন মাদ্রাজ নামক রাজ্যের রামেশ্বরম যে তোমার আইল্যান্ড টাউন ছিল, অর্থাৎ দ্বীপ শহর ছিল, সেই শহরে দেখো একটা তামিল মধ্যবিত্ত পরিবারে আমি জন্মেছিলাম। আমি বলতে এখানে এপিজে আব্দুল কালাম নিজের কথা কিন্তু বলছেন। দেখো, মাই ফাদার বলতে এপিজে আব্দুল কালামের পিতার কথা বলা হয়েছে। দেখো, বাবার নাম কি? তো জাইনুল আবেদিন। দেখো, হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। দেখো, বাবার কিন্তু যে পুঁথিগত যে শিক্ষা, সেই শিক্ষা বেশি ছিল না। আর কি ছিল না বেশি? না তো সম্পত্তি বা সম্পদও কিন্তু বেশি খুব একটা ছিল না। ডেসপাইট, অর্থাৎ এই যে দেখো, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ, এই দেখো দুটি যে অসুবিধার কথা বলা হচ্ছে, না তো প্রথাগত যে শিক্ষা এবং যে বিশেষ যে সম্পদ বা সম্পত্তি, সেটা কিন্তু না থাকা সত্ত্বেও, এই যে অসুবিধা না থাকা সত্ত্বেও তার কি ছিল? হি পজেসড, তার ছিল গ্রেট ইনেট ওয়াইজডম। দেখো, আত্মিক দিক থেকে অর্থাৎ সহজাত যে জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু অনেক ছিল। অ্যান্ড আ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং দেখো আত্মিক দিক থেকে একটা মহান ছিলেন উনি। দেখো, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা। দেখো, আসিয়াম্মা রূপে যে আমার মা ছিল আসিয়াম্মা, সেই আসিয়াম্মার মধ্যে কিন্তু উনি তার একদম উপযুক্ত সহধর্মিনী কিন্তু খুঁজে পেয়েছিলেন। দেখো, হেল্পমেট কথা মনে হচ্ছে সহধর্মিনী। দেখো, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল সি ফেড এভরিডে। সি মানে এখানে আসিয়াম্মার কথা বলা হয়েছে, অর্থাৎ এপিজে আব্দুল কালামের মায়ের কথা বলা হয়েছে। দেখো, আমার কিন্তু সঠিক মনে পড়ে না যে কত এক্সাক্ট নাম্বার উনি কিন্তু প্রত্যেক দিন খাওয়াতেন। মানে নাম্বার বলতে নাম্বার অফ পিপুলস কথা বলা হয়েছে, কত সংখ্যক মানুষকে উনি প্রতিদিন খাওয়াতেন, সেটা কিন্তু আমার এক্সাক্ট ঠিক মনে পড়ে না। বাট কিন্তু দেখো, আই অ্যাম কোয়াইট সার্টেন, আমি একদম নিশ্চিত দ্যাট far more outsiders ate with us than all the members of our family put together. দেখো, আমাদের পরিবারের যতগুলো সদস্য সংখ্যা ছিল, সেই সদস্য সংখ্যা যোগ করলে যত হয়, ঠিক তার থেকে তার যে সংখ্যার যে থেকেও দ্বিগুণ লোক কিন্তু প্রতিদিন কিন্তু আমাদের বাড়িতে খেত। অর্থাৎ মা কিন্তু প্রতিদিন কিন্তু এত সংখ্যক লোককে কিন্তু খাওয়াতেন। দেখো, মাই প্যারেন্টস বলতে এপিজে আব্দুল কালামের পিতামাতার কথা বলা হয়েছে। দেখো, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। দেখো, আমার পিতামাতাকে কিন্তু বলা হতো কিনা তো আদর্শ দম্পতি। দেখো, কাপল কথা মনে হচ্ছে দম্পতি। ওকে, আশা করি বোঝা গিয়েছে। মাই মাদার্স লিনিয়েজ, দেখো লিনিয়েজ মানে হচ্ছে বংশ পরিচিতি, হচ্ছে আমার মায়ের যে বংশ পরিচিতি কি হচ্ছে, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, ছিল কি না তো
বেশি মানে ভালো পরিচিত। One of her forebearers having been bestowed the title of Bahadur by British। দেখো আমার মায়ের একজন পূর্বপুরুষকে কি দেওয়া হয়েছিল ব্রিটিশ কর্তৃক, দেখো বাহাদুর এই যে উপাধি কিন্তু প্রদান করা হয়েছিল। I was one of many children, দেখো a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents। দেখো কি বলছে, আমার বাবা মা কিন্তু দেখো হ্যান্ডসাম সুন্দর ছিল এবং টল ছিল লম্বা ছিল, অর্থাৎ সুন্দর লম্বা বাবা মার কিন্তু আমি সন্তান হিসেবে জন্মেছিলাম কেমন ভাবে, দেখো আমার চেহারা কিন্তু খুব একটা দেখতে ভালো ছিল না এবং বরঞ্চ শর্ট ছিলাম, শর্ট মানে বেটে ছিলাম, ঠিক আছে। দেখো বাবা মার কিন্তু অনেকগুলো ছেলে মেয়ে ছিল, দেখো বলা হচ্ছে কি মেনি চিলড্রেন, দেখো আমি ছিলাম কি অনেক ছেলে মেয়েদের মধ্যে একজন, যে কিন্তু কি দেখো শর্ট বয়, শর্ট মানে বেটে ছিলাম এবং আনডিস্টিংগুইশড লুক, এবং লুকটা কিন্তু খুব একটা সুশ্রী ছিল না। দেখো কি বলছে, দেখো উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, অ্যানসেস্ট্রাল কথা মানে হচ্ছে পূর্বপুরুষ, আমরা কিন্তু পূর্বপুরুষদের বাড়িতে কিন্তু থাকতাম, হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 19th century। দেখো যে ওই পূর্বপুরুষদের বাড়ি, সেই বাড়িটা কিন্তু তৈরি হয়েছিল 19 শতকের দেখো মিডিলে, মাঝামাঝি নাগাদ। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাকা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। দেখো রামেশ্বরমের যে মস্ক স্ট্রিট, সেই মস্ক যে স্ট্রিট, সেই স্ট্রিটে কিন্তু এই সুন্দর বড় পাকা বাড়িটা তৈরি হয়েছিল চুনা পাথর এবং ইট দিয়ে। দেখো মাই অস্ট্রেলিয়ার ফাদার কি বলছে, ইউজ টু অ্যাভয়েড অল ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। দেখো আমার সাদামাটা বাবা সমস্ত যে ইন এসেন্সিয়াল, যেটা অপ্রয়োজনীয় যে তোমার আরাম এবং যে লাক্সারি অর্থাৎ বিলাসিতা কিন্তু বর্জন করতেন। হাউএভার যদিও অল নেসেসিটিজ ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লথিং। দেখো তবু কিন্তু আমার যে খাবার, ওষুধ এবং যে জামা কাপড় তার কিন্তু কোনো কমতি ছিল না, সমস্ত কিছুই উনি কিন্তু যোগান দিতেন, প্রোভাইড করতেন। ইনফ্যাক্ট আই উড সে মাইন্ড ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। দেখো ম্যাটেরিয়ালি কথা মনে হচ্ছে জাগতিকভাবে এবং আবেগভাবে কিন্তু আমার শৈশবটা কিন্তু অত্যন্ত নিরাপদ ছিল। দেখো আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ কিচেন। দেখো আমি সাধারণত মায়ের সঙ্গে রান্নাঘরে বসে কিন্তু, রান্নাঘরে যে কিচেন রান্নাঘর ছিল সেই রান্নাঘরে মেঝেতে বসে কিন্তু খেতাম। She would place a banana leaf before me, on which she then ladled rice and aromatic sambar, a variety of surf, homemade pickle and a dollop of fresh coconut chutney। দেখো উনি কিন্তু আমার সামনে একটা কি দিতেন না তো ব্যানানা লিফ দিতেন, অর্থাৎ কলা গাছের পাতা রাখতেন এবং তার উপর কিন্তু ভাত দিতেন এবং দেখো সুগন্ধি যে সম্বার সেটা দিতেন এবং আরও আ ভ্যারাইটি অফ সার্ফ, হোমমেড পিকল এবং কি তো একটু ঝালঝাল আচার আমাকে দিতেন এবং দেখো আর ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। দেখো ডলপ মতে সামান্য, ঠিক আছে, সামান্য কিছু পরিমাণ দেখো ফ্রেশ কোকোনাট চাটনি এবং নারকেলের কিন্তু চাটনি কিন্তু আমাকে কিন্তু দিতেন খেতে। ওকে, নেক্সট বলা আছে দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমেজ। দেখো তীর্থযাত্রীদের কাছে এই যে রামেশ্বরমের যে শিব মন্দির ছিল সেটা কিন্তু অত্যন্ত দেখো ফেমাস ছিল, বিখ্যাত ছিল। কি বলছে, ওয়াজ অ্যাবাউট 10 minutes ওয়াক ফ্রম আওয়ার হাউস। দেখো আমাদের বাড়ি থেকে রামেশ্বরমের যে শিব মন্দির, বিখ্যাত শিব মন্দির, সেটা কিন্তু 10 মিনিটের হেঁটে যাওয়ার রাস্তা ছিল। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। দেখো আমাদের যে এলাকা ছিল সাধারণত মুসলিম অধ্যুষিত এলাকা ছিল, বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দুজ ফ্যামিলিজ টু লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স। দেখো আমাদের যে এলাকা সেটা সাধারণত মুসলিম অধ্যুষিত এলাকা হলেও সেখানে কিন্তু বেশ কিছু হিন্দু পরিবার বাস করতেন একদম বন্ধুত্বপূর্ণভাবে মুসলিম নেবারদের সঙ্গে, মুসলিম প্রতিবেশীদের সঙ্গে। দেখো অ্যামিকেবলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণভাবে। ওকে, there was a very old mosque in our locality where my father would take me for evening prayers। দেখো আমাদের এলাকাতে একটা অনেক পুরনো একটা মসজিদ ছিল যেখানে কিন্তু আমার বাবা প্রত্যেক দিন সন্ধ্যা যে প্রার্থনা, সেই প্রার্থনায় কিন্তু আমাকে নিয়ে যেতেন। I had not faintest idea of the meaning of Arabic prayers chanted। দেখো আমি কিন্তু ওই যে অ্যারাবিক যে প্রার্থনা, ঠিক আছে, সেই প্রার্থনা কিন্তু দেখো বিন্দু বিসর্গও কিন্তু জানতাম না। দেখো ফ্যান্টেস্ট আইডিয়া বলা হয়েছে, অর্থাৎ মানে যে বিন্দু বিসর্গও কিন্তু আমি জানতাম না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট
দ্যাট রিচড গড, কিন্তু আমি একদম নিশ্চিত ভাবে আশ্বস্ত ছিলাম যে ওই প্রেয়ার আর প্রার্থনাটা কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছেছিল। মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, কি বলছে, আমার বাবা কিন্তু এই যে প্রার্থনা, এই প্রার্থনার পরে কিন্তু মসজিদ থেকে বেরিয়ে আসতেন। দেখো, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম। দেখো, বিভিন্ন রিলিজিয়নের, বিভিন্ন ধর্মের মানুষজন কিন্তু এই মসজিদের বাইরে কিন্তু বাবা বেরিয়ে আসবে, এই বেরিয়ে আসার জন্য অপেক্ষায়রত থাকতেন। দেখো, মেনি অফ দেম, অর্থাৎ এই যে বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা যারা বাবার জন্য অপেক্ষায় করতেন মসজিদের বাইরে, দেখো মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, বাবাকে কি দিতেন না তো বাটিতে করে জল দিতেন। হু উড ডিপ হিজ ফিঙ্গার্স ইন দেম, দেখো বাবা কিন্তু ওই জলের মধ্যে আঙুলের ডগা ডুবাতেন অ্যান্ড সে আ প্রেয়ার, এবং কি সেটাকে প্রেয়ার বা প্রার্থনার মাধ্যমে সেটাকে কিন্তু পবিত্র করে দিতেন। দেখো, দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস বলতে যারা দেখো রোগাগ্রস্ত মানুষ, ঠিক আছে, যারা পীড়িত মানুষ, সেই সমস্ত পীড়িত মানুষদের জন্য এই যে হলি ওয়াটার, এই ওয়াটার কিন্তু বহন করে নিয়ে যাওয়া হতো। I also remember people visiting our home to offer thanks after being cured. দেখো, আমার কিন্তু আরো মনে পড়ে, কি মনে পড়ে, মানুষজন আরোগ্য লাভ করার পরে আমাদের বাড়িতে কিন্তু বাবাকে ধন্যবাদ জানাতে কিন্তু আসতেন। ফাদার অলওয়েজ স্মাইল, বাবা কিন্তু সবসময় হাসতেন। অ্যান্ড আস্কড দেম, এবং তাদের বলতেন টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, এবং বাবা তাদেরকে কি বলতো কি না তো যে দয়ালু ঈশ্বরকে প্রতি তোমরা কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করো বা ধন্যবাদ জানাও, ঠিক আছে। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, দেখো রামেশ্বরম মানে যে রামেশ্বরমের যে মন্দিরের যে তোমার প্রধান পুরোহিত ছিল, দেখো কি বলছে, পক্ষী লক্ষণ শাস্ত্রী, তা কি রামেশ্বরম টেম্পলের যে প্রধান পুরোহিত যার নাম হচ্ছে পক্ষী লক্ষণ শাস্ত্রী ওয়াজ আ ভেরি লুজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, বলছে আমার বাবার দেখো অন্তরঙ্গ কিন্তু বন্ধু ছিল। One of the most vivid memories of my early childhood is of the two women, each of traditional attire discussing to men, বলছে each of in traditional attire discussing spiritual matters। দেখো, আমার কিন্তু শৈশবের যে একটা স্মৃতি সেটা মনে পড়ে কি, তো এই যে দুজনেই আমার বাবার কথা বলা হয়েছে, অর্থাৎ বাবার কথা বলতে এপিজে আব্দুল কালাম বাবা, এবং এখানে পুরুত পাশার কথা বলা হয়েছে। দেখো, দুজনেই কিন্তু দেখো ট্র্যাডিশনাল অ্যাটায়ারে কিন্তু ছিলেন এবং কিন্তু প্রায় কিন্তু ডিসকাস করতো কিন্তু আধ্যাত্মিক সম্পর্কে, ঠিক আছে, আধ্যাত্মিক বিষয় সম্পর্কে। ওয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন, যখন আমার একটু বয়স হলো, যখন বাবাকে প্রশ্ন করার মতো বয়স হলো, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট রিলেভেন্স অফ প্রেয়ার। দেখো, আমি আমার বাবাকে কিন্তু জিজ্ঞেস করলাম কি না তো যে এই যে প্রার্থনা আমরা করি, এই প্রার্থনার প্রাসঙ্গিকতা, রেলিভেন্স কথা মানে হচ্ছে প্রাসঙ্গিকতা, অর্থাৎ কেন আমরা প্রার্থনা করি। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। দেখো, এই যে প্রার্থনা, এই প্রার্থনার মধ্যে কিন্তু কোনো বিশেষ কিছু রহস্য কিন্তু নেই, ঠিক আছে, এটা কিন্তু আমার বাবা কিন্তু বলতেন। রাদার বরঞ্চ প্রেয়ার মেড পসিবল আ কমিউনিকেশন অফ দ্য স্পিরিট বিটুইন পিপুল। দেখো, বরঞ্চ কি করে না তো এই যে মানুষদের মধ্যে একটা কিন্তু যোগাযোগের একটা মাধ্যম তৈরি করে, ঠিক আছে, প্রেয়ারের মাধ্যমে কি আমরা অনেক মানুষ একসাথে জমায়েত হই, তাই তো দেখো একটা যোগাযোগের একটা মাধ্যম কিন্তু তৈরি হয়। ওয়েন ইউ প্রে, যখন তুমি প্রে করো, হি সেড, মানে বাবা বলতেন, অর্থাৎ এখানে কালামের বাবা কথা বলা হয়েছে, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তুই কিন্তু তোমার শরীরটাকে কিন্তু ছাড়িয়ে যাও, তোমার বডিকে কিন্তু ছাড়িয়ে যাও, অ্যান্ড বিকাম আ পার্ট অফ কসমস, এবং কি না তো জাগতিকের একটা বিশ্বজনীন একটা পার্ট হয়ে ওঠো। দেখো, হুইচ নোজ, যেটা কিন্তু জানে না, নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট, ক্রিড। দেখো, যখন তুমি কোনো প্রার্থনা করো তখন কিন্তু তোমার যে শারীরিক যে অবস্থা, সেই অবস্থা থেকে তুমি কিন্তু অনেকটা উপরে উঠে যাও, এবং কিন্তু কি একটা জাগতিক বিশ্বজনীন কিন্তু একটা সত্তা হয়ে ওঠো, যে সত্তা কিন্তু জানে না যে সম্পদের যে বন্টন, ডিভিশন, ভাগ, সেই ভাগ জানে না, এজের ভাগ জানে না, কাস্ট, কৃষ্টি, এগুলোর ভাগ কিন্তু জানে না, ঠিক আছে। দেখো, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। দেখো, কি বলা হয়েছে, আমার বাবা কিন্তু দেখো জটিল যে আধ্যাত্মিক যে ধারণা, সেই ধারণাগুলো কিন্তু সাদামাটা তামিল ল্যাঙ্গুয়েজে কিন্তু বা তামিল ভাষায় কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উপখ্যান করতে পারতেন, ঠিক আছে, বা ব্যক্ত করতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, উনি কিন্তু আমাকে একদা বলেছিলেন, in his own time, in his own place, in what he really is
and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest of divine being. দেখো একটা মানুষ দেখো তার যে একটা মানুষ তার নিজস্ব কাল, টাইম বলতে কালকে বলা হয়েছে, তার নিজস্ব কাল, নিজস্ব স্থান, এবং যে স্থানেই সে পৌঁছাক না কেন, সে ভালো কিংবা খারাপ যে স্থানে সেখানে পৌঁছাক না কেন, সে কিন্তু সামগ্রিক যে তোমার যে স্বর্গীয় যে সত্তা, তার কিন্তু একটা বিশেষ একটা মানে তোমার এলিমেন্ট, ঠিক আছে, অর্থাৎ ঐশ্বরিক সত্তার একটা বিশেষ একটা রূপ। ওকে, সো তাই why be afraid of difficulties, sufferings and problems? তাই তুমি কেন ভয় পাবে ডিফিকাল্টি, যে অসুবিধা, তারপরে যে দুঃখ কষ্ট সমস্যাতে, তাহলে তুমি কেন ভয় পাবে কেন? ঠিক আছে, দেখো when troubles come, যখন তোমার সমস্যা আসবে, try to understand the relevance of your suffering. দেখো যখন সমস্যা আসবে তখন কিন্তু সমস্যার যে তোমার যে রেলিভেন্স, প্রাসঙ্গিকতা, সেটা কিন্তু বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। Adversity always presents opportunity for introspection. দেখো যখন জীবনে সমস্যা আসবে, সেই সমস্যা কিন্তু আমাদের আত্মদর্শনের কিন্তু সুযোগ করে দেয়। ইন্ট্রোস্পেকশন বলতে কি, নিজের মধ্যে কিন্তু আমাদের কিন্তু যে কোয়ালিটিসগুলো রয়েছে সেগুলো দেখার কিন্তু একটা সুযোগ করে দেয়। ঠিক আছে, অ্যাডভার্সিটি অর্থাৎ বৈপরীত্য, দেখো অর্থাৎ প্রতিকূল অবস্থা কিন্তু আমাদের মধ্যে একটা সুযোগ তৈরি করে দেয় যে ইন্ট্রোস্পেকশন অর্থাৎ তোমার সমীক্ষা করার। ওকে, why don't you say this to people who come to you for help and advice? দেখো I asked my father, দেখো আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, তাহলে তুমি সেই সমস্ত লোকজনকে কেন বলো না যখন মানুষজন তোমার কাছে সাহায্য এবং উপদেশের জন্য আসে? He put his hands on my shoulder. দেখো বাবা কিন্তু আমার কাঁধে কিন্তু হাত রাখলেন and looked straight into my eyes, এবং সরাসরি আমার চোখের দিকে তাকালেন। For quite some time he said nothing, as if he was judging my capacity to comprehend his words. দেখো খুব বেশ কিছুক্ষণ ধরে কিন্তু তিনি আমার চোখের দিকে তাকিয়ে কিন্তু কিছু বললেন না, চুপ করে থাকলেন। সম্ভবত উনি কিন্তু বিচার করছেন তার বলা শব্দগুলো আমি কতটা নিতে পারবো, অর্থাৎ কতটা বুঝতে পারবো বা উপলব্ধি করতে পারবো। ঠিক আছে, দেন হি অ্যান্সার্ড ইন লো ডিপ ভয়েস, তারপর কিন্তু খুব আস্তে আস্তে গভীরভাবে উনি কিন্তু উত্তর দিতেন। হিজ আনসার্স filled me with strange energy and enthusiasm. দেখো তার উত্তর অর্থাৎ বাবার উত্তর আমার মধ্যে কিন্তু একটা অদ্ভুত একটা শক্তি এবং যে তোমার অনুভূতি কিন্তু সৃষ্টি করতো। ঠিক আছে, দেখো whenever human beings find themselves alone, দেখো যখনই মানুষ নিজেদেরকে একা পায়, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, দেখো প্রাকৃতিকভাবে যে রিয়াকশন তোমার রিয়াকশন যেটা ছিল সেটা কি না, তো দে স্টার্ট লুকিং ফর কোম্পানি। দেখো এটা প্রাকৃতিক একটা বিষয়, যখন মানুষজন একা থাকে তখন কিন্তু তারা কিন্তু সঙ্গী বা সাথী কিন্তু খোঁজ করে। whenever they are in trouble, যখনই তারা সমস্যায় পড়ে, they look for someone to help them, তারা কিন্তু কোনো ব্যক্তির খোঁজ করে, কোনো কাউরির খোঁজ করে যা তাদেরকে কিন্তু হেল্প করতে পারবে। whenever they reach in an impasse বলতে তোমার যখন পথ পায় না, অর্থাৎ একটা অচলাবস্থায় যখন পৌঁছায়, they look someone to show them the way out. দেখো যখন কিন্তু তারা পথ পায় না তখন কিন্তু কোনো একজনকে খোঁজ করে যে কিন্তু তাকে কিন্তু পথ দেখাতে পারবে। ঠিক আছে, এভরি রেকারেন্ট মানে কি, যেটা বারবার ঘটছে। দেখো এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইট ওন স্পেশাল হেল্পার। দেখো প্রত্যেক যে বারবার ঘটে চলা যে তোমার যন্ত্রণা, আকাঙ্ক্ষা, ঠিক আছে, এবং তোমার যে চাওয়া পাওয়া, সেটা কিন্তু খুঁজে পায় একটা বিশেষ দেখো সাহায্যকারীকে। ফর দ্য পিপুল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, দেখো সেই সমস্ত মানুষজন যারা বেদনাগ্রস্ত মানুষজন যারা আমার কাছে আসে, ডিস্ট্রেস মানে হচ্ছে বেদনাগ্রস্ত, যন্ত্রণাগ্রস্ত, I am but a go between in their efforts to propitiate demonic force with prayers and offerings. দেখো বেদনাগ্রস্ত যে সমস্ত মানুষ আমার কাছে আসে, দেখো আমি কিন্তু তাদের একটা মধ্যমকারী হিসেবে কাজ করি। কি কাকে? দেখো ডেমনিক ফোর্সকে, দেখো প্রপিশিয়েট মানে হচ্ছে শান্ত করা, দেখো কি না তো অশুভ শক্তিকে শান্ত করা কি মাধ্যমে, দেখো প্রার্থনা এবং অর্ঘ্যের মাধ্যমে। দেখো অফারিংস বলতে অর্ঘ্য বলা হয়েছে, দেখো প্রার্থনা এবং অফারিংয়ের মাধ্যমে তো ডেমনিক ফোর্সকে অর্থাৎ অশুভ শক্তিকে আমি শান্ত করার মধ্যমকারী হিসেবে কিন্তু কাজ করি। দেখো দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। দেখো এই যে পন্থা, এই পন্থাটা সঠিক নয় এবং সবসময় কিন্তু অনুসরণ করাও ঠিক নয়।
শুড নেভার বি ফলোড, এবং কিন্তু কখনোই কিন্তু অনুসরণ করা ঠিক নয়, নেভার বলা হয়েছে। দেখো ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে বুঝতে হবে, কি বুঝতে হবে, দ্য ডিফারেন্স বিটুইন, দেখো পার্থক্যটা বুঝতে হবে। কিছু পার্থক্য, আ ফেয়ার রিটেন ভিশন অফ ডেস্টিনি, ডেস্টিনি হচ্ছে অদৃশ্য। দেখো অদৃষ্টের প্রতি যে একটা ভয় বা ভীতি, সেই ভয়কে বুঝতে হবে, এবং কার মধ্যে আটটাকাই, অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনেবলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলফ। এবং দেখো আমাদের নিজের মধ্যে যে একটা শত্রু রয়েছে, যে শত্রু কি করতে দিচ্ছে না, আমাদের আশা আকাঙ্ক্ষাকে কিন্তু পূর্ণ করতে দিচ্ছে না, ঠিক আছে। এই যে দুইয়ের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য কিন্তু একজনকে বুঝতে হবে। কিরকম, তা দুটো জিনিস কি বললাম, দেখো অদৃশ্যের প্রতি যে একটা যে আমাদের ভীতি রয়েছে, সেই ভয়, এবং আমাদের নিজেদের মধ্যে যে শত্রু রয়েছে, সেই শত্রু আমাদের কিন্তু আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে দিচ্ছে না। এই দুইয়ের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য কিন্তু একজনকে কিন্তু বুঝতে হবে। ওকে, দেখো আই রিমেম্বার, আই বলতে এখানে এপিজে আব্দুল কালাম হিমসেলফ। দেখো আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং নামাজ বিফোর ডন। দেখো ডন মানে কি, উষাকাল। দেখো উষাকালের আগে বাবা কিন্তু তার দিনের যে যাত্রা, দেখো ভোর 4টে থেকে কিন্তু শুরু করতেন নামাজ পড়ার মাধ্যমে। ওকে, কি বলছে, তাহলে নামাজ পড়ার আগে, ওকে, বিফোর বলা হয়েছে। আফটার দ্য নামাজ, অর্থাৎ নামাজ পড়ার পরে, হি ইউজ টু ওয়াক ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ। দেখো গ্রোভ মানে হচ্ছে বন, ঠিক আছে। তাহলে নারকেলের যে বাগান বা বন বলা হয়েছে, সেই বনে কিন্তু দেখো নামাজের পরে কিন্তু বাবা কিন্তু হেঁটে কিন্তু যেতেন, ঠিক আছে। উই ওন্ড, অর্থাৎ যে বাগানটা কিন্তু আমাদেরই ছিল, ঠিক আছে। ওই নারকেলের বাগানটা, অর্থাৎ আমাদের নারকেল বাগান কিন্তু ছিল। কোথায় ছিল, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম। দেখো আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে আমাদের একটা নারকেলের বাগান ছিল। সেই নারকেলের বাগানে কিন্তু বাবা নামাজ অফারিংয়ের পরে কিন্তু প্রত্যেকদিন হেঁটে হেঁটে যেতেন। দেখো হি উড রিটার্ন উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাটস টাইড টুগেদার, টাইড মানে কি বাঁধা, থ্রোন ওভার হিজ শোল্ডার্স। দেখো বাবা কিন্তু কাঁধে করে প্রায় এক ডজন খানিক কিন্তু নারকেল কিন্তু কাঁধে করে কিন্তু বেঁধে নিয়ে চলে আসতেন। অ্যান্ড অনলি দেন হি উড হ্যাভ ব্রেকফাস্ট, এবং তারপরে কিন্তু সকালের খাবার কিন্তু খেতেন। ওকে, ব্রেকফাস্ট কথা মানে হচ্ছে সকালের খাবার। দেখো ফার্স্ট মানে উপবাস। দেখো আমরা সন্ধ্যাবেলায় খাই, খাওয়ার পরে কিন্তু ঘুমোই, তাই না। ঘুমানোর পরে সকালবেলায় দেখো ব্রাশ টাশ করার পরে আমরা খাই, তাই ফার্স্টটা ভেঙে ফেলছি, তাই জন্য প্রথম যে খাবার, সকালের খাবারকে ব্রেকফাস্ট বলা হয়। ওকে, this remained his routine even when he was in his late 60s। দেখো যখন বাবার বয়স যখন 60 হয়ে যায়, অর্থাৎ বাবা যখন 60-এর ঘরে পদার্পণ করে, দেখো 60-এর ঘরের লাস্টের দিকেও কিন্তু বাবা কিন্তু এই রুটিনটাই কিন্তু ফলো করেছিলেন বা অনুসরণ করেছিলেন, মানে এটাই চলতো। I have through my life tried to emulate my father। দেখো এমুলেট কথা মানে হচ্ছে অনুসরণ করা, in my own world of science and technology। দেখো আমি আমার সমস্ত জীবন ধরে বাবার কি করেছি না, তো বাবাকে কিন্তু অনুসরণ করার কিন্তু চেষ্টা করেছি, ঠিক আছে। কোথায়, বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে। I have endeavored to understand the fundamental truth revealed to me by my father। দেখো বাবা যে মৌলিক যে সত্যতা আমার সামনে তুলে ধরেছিলেন, সেটাকে কিন্তু আমি বোঝার চেষ্টা করেছি। অ্যান্ড ফিল কনভিন্সড, এবং একদম নিশ্চিতভাবে উপলব্ধি করেছি, দ্যাট দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার, কি না, তো একটা ঐশ্বরিক যে শক্তি, সেই ঐশ্বরিক শক্তি বা ক্ষমতা বা সেই ঐশ্বরিক যে বিরাজমানতা, সেটা কিন্তু আমি উপলব্ধি করেছি। দ্যাট ক্যান লিফট, অর্থাৎ এই ঐশ্বরিক ক্ষমতা যেটা কিন্তু তোমাকে লিফট করতে পারে, লিফট একজন মানুষকে কিন্তু উত্তোলন করতে পারে কোথা থেকে, ফ্রম কনফিউশন, বিভ্রান্তি, দেখো মিজারি, দুঃখ কষ্ট, মেলাঙ্কলি, বেদনা, এবং ফেলিওর, এইগুলো থেকে, অর্থাৎ বিভ্রান্তি, দুঃখ কষ্ট, যন্ত্রণা, ব্যর্থতা, এগুলো থেকে কিন্তু একজনকে কিন্তু উত্তরণ করতে পারে। অ্যান্ড গাইড ওয়ান্স ট্রু প্লেস, এবং গাইড করতে পারে একজনের সঠিক প্লেসে, ঠিক আছে, অর্থাৎ সঠিক প্লেসে কিন্তু তাকে নিয়ে যেতে পারে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভস হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম। দেখো একজন যদি তার যে এই যে ইমোশনাল এবং ফিজিক্যাল বন্ড, দেখো এই যে পার্থিব এবং যে আবেগ থেকে যদি একজন নিজেকে বেরিয়ে আসতে পারে, তাহলে কিন্তু সে কিন্তু কোথায় যাবে, সে কোথায় কী পাবে না, তার ফ্রিডম পাবে, দেখো মুক্তি পাবে, হ্যাপিনেস, সুখ খুঁজে পাবে, এবং দেখো পিস অফ মাইন্ড, এবং মনের যে শান্তি, সেই শান্তি কিন্তু খুঁজে পাবে। দেখো এই হচ্ছে লাইন বাই লাইন কিন্তু স্ট্রং রুটসের যে লাইন বাই লাইন কিন্তু মানে, ঠিক আছে।
আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় থাকে একটা লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি পাশে থেকো। আমি আগামী ভিডিওতে কিন্তু স্ট্রং রুটসের যে তোমার যে মাল্টিপল টাইপ যে কোশ্চেন রয়েছে সেটি নিয়ে কিন্তু হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।